হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা সকলেই জানেন যে আমাদের দেশের যে প্রবাসীরা যারা বিদেশে থাকে তারা কত কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছে। প্রথমত তারা ফ্যামিলির সাথে থাকে না, সেটা তাদের একটা কষ্ট। 2 নম্বর হলো বিদেশে আসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা ছোটখাটো কাজ নিয়ে আসে কিংবা কাজ ছাড়া ফ্রি ভিসায় আসে, এসে যে তারা কিভাবে দিন যাপন করে এবং কত কষ্ট করে যে টাকাটা পাঠায়, সেটা একমাত্র যদি সশরীরে কেউ কাজটা করে তাহলেই বুঝতে পারবেন। যেমন এখন এখানে 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এই তাপমাত্রার মধ্যে বাইরে কাজ করতে হয়, বিল্ডিং এর কাজ করতে হয়, কিন্তু মাটির কাজ করতে হয় কিংবা পাইপ লাইনের কাজ করতে হয়। তো এই কাজগুলো অনেক কষ্টকর। অথচ এই শ্রমিকদের বেতনেই কিন্তু বা শ্রমিকদের টাকাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি চলে। অথচ এই শ্রমিকরা যদি একবার দেশে যায় তাদের প্রতি কিন্তু যথাযথ ব্যবহার করা হয় না। আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, তাদের সাথেও কিন্তু বিভিন্ন ধরনের প্রতারণা করা হচ্ছে। যেমন আগে বলা হয়েছে বিএমইটি কার্ড নাও, এই কার্ড নিলে তোমরা অনেক সুযোগ সুবিধা পাবা। আমার জানা মতে কোনো শ্রমিক এই কার্ড দিয়ে কোনো সুযোগ সুবিধা পাইছে বলে মনে হয়নি। আমার এই 5 বছরের বিদেশের অভিজ্ঞতায় আমার কাছে আমার মনে হয়েছে যে আমি একমাত্র এই বিএমইটি কার্ড দিয়ে একবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা সিঙ্গারা খেয়েছিলাম, যে সিঙ্গারার থেকে মনে হয় আমার কাছ থেকে 5 টাকা না 10 টাকা কম রেখেছিল। এর চেয়ে বেশি কিছু সুবিধা আমি এই কার্ড থেকে পাইনি। এখন আবার নতুন করে প্রবাসীদেরকে কার্ড দেওয়া হবে বলে একটা বাজেট ঘোষণা করা হয়েছে কিংবা একটা টাইম নেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা ভালো উদ্যোগ, তবে এই প্রবাসীদেরকে কার্ড দেওয়া দরকারটা কি? কারা প্রবাসী আছে সেই প্রবাসীর তথ্য তো তারা ইচ্ছা করলেই নিতে পারে, এবং তাদের পাসপোর্ট আছে, তাদের আইডি কার্ড আছে, এবং যাদের আইডি কার্ড নাই তাদের পাসপোর্টটা তো অন্তত আছে। তাহলে এই হিসাবে একটা সরকার যদি ইচ্ছা করে তাকে একটা ইউনিক আইডেন্টিটি দিয়ে তাকে হিসাব রাখা, সেটা কিন্তু সম্ভব। তাহলে আমাদের দেশে যে ন্যাশনাল আইডি কার্ড, সেটাকে আপগ্রেড কিভাবে করা যায়, তার তথ্য ভান্ডার কিভাবে আরো সমৃদ্ধ করা যায়, এবং সেটা কিভাবে ফ্রন্ট এন্ডে এনে কিভাবে পাবলিককে অ্যাক্সেস দেওয়া যায়, বিশেষ করে বিভিন্ন ধরনের সংস্থাগুলোকে কিভাবে অ্যাক্সেস দেওয়া যায়, সেই ব্যবস্থাটা করা, যাতে একটা আইডি কার্ড দিয়ে যাতে একটা মানুষকে যে কোনো সময় ফাইন্ড আউট করা যায়। যেমন ধরেন একটা মানুষকে পুলিশ ধরলো, পুলিশ সাথে সাথে তার আইডি কার্ড চাইলো, সেই আইডি কার্ড দেখে সাথে সাথে তার তথ্যগুলো যাচাই করে নিতে পারে, এবং মানুষটার ইতিহাস কি সেটা যেন নিতে পারে, সে আগে কোনো ক্রাইম করেছে কিনা, কিংবা সে কোথায় থাকে, তার প্রফেশন কি, এই বিষয়গুলো যেমন আইডেন্টিফাই করা দরকার। কোনো মানুষ যদি বিদেশ থাকে তাকে যদি কোনো সুযোগ সুবিধা দিতে হয়, তাহলে সেটাও কিন্তু এই আইডি কার্ডের মাধ্যমেই আইডেন্টিফাই করা সম্ভব। এবং সেই আইডি কার্ডের সাথে যতদূর জানি আমরা পাসপোর্টের একটা লিঙ্ক আছে, এর বেশি কিছু দরকার হয় না। তা আমি সরকারকে অনুরোধ করব যে এত বেশি কার্ড না করে, সেটা যেমন রাষ্ট্রের যেমন অর্থের অপচয় হবে এবং সেখানে দুর্নীতির সুযোগ বাড়বে, এবং আলটিমেটলি সত্যিকার অর্থে যে এই কার্ডের যে উপকারিতা সেটা কিন্তু মানুষ পাবে না। বরঞ্চ আপনি যত ধরনের সুযোগ সুবিধা দিতে চান, একটা ইউনিক আইডেন্টিটি দিয়ে মানুষগুলোকে আইডেন্টিটি করে, তাহলে যেমন ক্রাইম কমানো সম্ভব হবে, তেমনিভাবে সুযোগ সুবিধাও বাড়ানোর সুযোগ আসবে। আর একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এই মানুষগুলো যে আজকে বিভিন্ন ধরনের ক্রাইমে জড়িত, তাহলে এই মানুষগুলোর কি কোনো আইডেন্টিটি নাই? তাহলে এই মানুষগুলোকে কি ফাইন্ড আউট করা যায় না? সরকার যদি ইচ্ছা করে যে 24 ঘন্টার মধ্যে দেশের যত সন্ত্রাসী আছে তাদেরকে ধরতে হবে, দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, তাহলে কিন্তু সম্ভব। আমাদের বাহিনীগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট পরিমাণে দক্ষ। আজকে যদি সরকার উদ্যোগ নেয় তাহলে সেটা সম্ভব। অপরদিকে আমাদের দেশে আরেকটা সমস্যা কি? দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত করার জন্য একমাত্র সরকারের ঘোষণাই যথেষ্ট। সরকার যদি বলে আজকে থেকে কেউ দুর্নীতি করবে না, যদি কেউ দুর্নীতি করো এই মুহূর্ত থেকে তোমাদের চাকরি থাকবে না, পরবর্তী প্রজন্মের কাউকে তোমাদের চাকরি দেওয়া হবে না, এই ধরনের যদি ঘোষণা দেওয়া হয় এবং সেটা যদি আইনে পরিণত করা হয়, তাহলে কিন্তু কেউ দুর্নীতি করার সাহস পাবে না। অথচ মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু এইটাই, একটা সুন্দর দেশ। আজকে আপনি 71 থেকে শুরু করেন, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন মনে করেন, এবং সর্বশেষ 24-এর যে আন্দোলন, সেই বিক্ষোভের বা সেই সরকার পতনেরও একটাই উদ্দেশ্য ছিল যে একটা শোষণহীন সমাজ, একটা সুন্দর সমাজ। আমরাও খুব আশা করেছিলাম যে দেশটা হয়তো আবার সুন্দর হবে, দেশের উন্নতি হবে, আমাদের হয়তো এই প্রবাসীরা বিদেশে বসে কাজ করতে পারবে না, আমাদের দেশে গিয়ে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। কোথায়? কিছুই তো হলো না। যেই লাউ সেই কদু, অর্থাৎ আমরা যা আগে ছিলাম এখনো তাই আছি। কিন্তু একটা জিনিস খেয়াল করা দরকার সরকারের, যে এখন কিন্তু যুগ পাল্টিয়েছে এবং মানুষের চিন্তা চেতনার মান পাল্টিয়েছে, এবং আগামী যে যুব সমাজ বা আমরা যাকে বলি জেন জি বা কিংবা জেন আলফা, জেনারেশন আলফা, এরা কিন্তু অনেক অ্যাডভান্স। আপনি যদি মনে করেন যে আগের আমলের মতো এই গতানুগতিক ধারায় আপনি রাজনীতি করবেন, গতানুগতিক ধারায় দেশ পরিচালনা করবেন, সেটা কিন্তু খুব বেশি দিন সম্ভব হবে না। আপনি দেখেন ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখেন, সেখানে দেখেন বিজয় থালাপতির কথা বলেন, সে কিন্তু এসেই বলছে যে আমাদের এই রাষ্ট্র হবে সেকুলার এবং গণতান্ত্রিক,
এবং এখানে কোনো দুর্নীতি থাকতে পারবে না। এবং মানে বলছে সে জাস্ট নাও, মানে এখন থেকে শুরু, সে যখন শপথ সেখানে বলেছিল। তো এখন কিন্তু এরকম না তাকে মানুষ পছন্দ করে, না হলে কিন্তু মানে এই আলফা বা জেন জেনারেশন, সেই জেনারেশনটাকে সে মোটিভেট করতে পারবে না। এবং জনগণ কিন্তু সেটাই চায়, যে পরিবর্তন। তা আমরাও মনে করি আমাদের দেশে আমরা আশা করেছিলাম খুব, কিন্তু আমরা এখনো সেরকম আশার কিছু দেখতে পাই। কিন্তু আমরা আশা করি সরকার দ্রুত ব্যবস্থা নেবেন এবং একটা বিপুল পরিবর্তন নিয়ে আসবেন। কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু আসে নাই, শুধু সরকার পরিবর্তন হয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই দেশের জনগণকেও যে আগামী দিনের যে চেতনা, এদেশের মানুষকে যে ভালোবাসা, দেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা জাগিয়ে তুলবেন। বিশেষ করে শিক্ষক সমাজ যারা আছেন তারাই পারেন সত্যিকারের একটা সমাজ বিনির্মাণ করতে। কারণ রাজনীতিবিদরা তারা আসবে, তারা যাবে, কিন্তু শিক্ষক, আপনি সারা জীবনের শিক্ষক এবং আপনি ক্লাসেই পারেন আপনার বাচ্চাদেরকে আগামী দিনের জন্য তৈরি করা এবং আগামী যে নতুন বাংলাদেশ বিনির্মাণ, তারাই সেটা করতে পারবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।